আমরা তো চাইলে ইফ এলস দিয়ে শর্ত অনুযায়ী কাজ করতে পারি। যেমন কনস্ট্যান্ট টেম্পারেচার বললাম যে 30। তো যদি টেম্পারেচার কি হয়, 25-এর 25-এর সমান বা 25-এর বেশি হয়, তাহলে বলতে পারি যে দিনটা গরম। দিনটা গরম 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে, অথবা 25 ডিগ্রি সেলসিয়াসের সমান বা বেশি না হলে বলতে পারি যে দিনটা ঠান্ডা। এরকম আমরা বলতে পারি যে টেম্পারেচার এখানে বলা আছে 30, তো আমরা বলতে পারি যে 25-এর সমান বা বেশি হইলে গরম, আর না হলে ঠান্ডা দিনটা। তো এরকম তো আমরা বলতেই পারি। তবে এই জিনিসটাই আমরা চাইলে টার্নারি অপারেটরের মাধ্যমে করতে পারি। যেমন এই জিনিসটা 1 2 3 4 5 লাইনে লেখা হয়েছে, টার্নারি অপারেটরের মাধ্যমে এক লাইনেই করে ফেলে দেওয়া যাবে। আপনি শর্টকাটও বলতে পারেন। তো যাই হোক, টার্নারি অপারেটরটা হচ্ছে, যদি আমি লিখি যে টার্নারি, তো এটা আর কি বোঝায়, টার্নারি শব্দটা দিয়ে বোঝায় যে তিনটা অংশ বা উপাদান নিয়ে গঠিত কিছু বোঝায়। মানে তিনটা অংশ বা উপাদান নিয়ে গঠিত কিছু বোঝায়। তো এটার স্ট্রাকচারটা এমন যে প্রথমে কন্ডিশন থাকবে, এই যে এখানে যে কন্ডিশন টেম্পারেচার 25-এর বেশি বা সমান, এরকম কন্ডিশন থাকবে। তারপর একটা কোশ্চেন মার্ক থাকবে। তারপরে এক্সিকিউট ইফ ট্রু, যদি সত্য হয়, এই যে এটা সত্য হইলে এর ভিতরে যাবে। যেমন এটা সত্য হলে, এই কন্ডিশনটা সত্য হলে এই ভিতরে যাবে, ঠিক তেমনি ভাবে এই কন্ডিশনটা সত্য হলে এখানে আর কি এখানে কিছু লেখা হবে যেটা কিনা আউটপুট হিসেবে কাজ করবে। তো এরকম। আর একটা কোলন দিয়ে যদি মিথ্যা হয়, তাহলে এটা এক্সিকিউট হবে। এই যে আমি আবার বলতেছি, প্রথমে কন্ডিশন থাকবে এরকম, যেমন ইফের মধ্যে কন্ডিশন আছে, আর এখানে কোশ্চেন মার্ক থাকবে, আর যেটা কিনা বোঝাবে যে এটা সত্য হইলে এইটার এইখানে কিছু লেখা হবে যেটা কিনা এক্সিকিউট হবে। আর যদি মিথ্যা হয়, কোলন দিয়ে তারপরে মিথ্যা হইলে যে কাজ করবে সেটা আর কি লেখা হবে। আমরা এখানে দেখতে পারি যে আমরা এই জিনিসটাই আর কি দেখব, যে টেম্পারেচার বললাম যে টেম্পারেচার কি হবে, 25-এর বেশি বা সমান হইলে কনসোল লক করব আমরা যে দিনটা গরম। এখানে সেমিকোলন দেওয়া যাবে না, আর কোলন দিয়ে বলবো যদি 25-এর বেশি বা সমান না হয়, তাহলে বললাম যে দিনটা ঠান্ডা। এরকম আর কি, এখানে সেমিকোলন দিয়ে দিলাম। যে এখানে আমি আবার বোঝাই, যেখানে একটা কন্ডিশন যে টেম্পারেচার 25-এর বেশি বা সমান, তারপরে এইটা সত্য হইলে, এই কন্ডিশনটা সত্য হইলে আমরা বলতেছি যে দিনটা গরম, আর সত্য না হইলে কোলন দিয়ে বলতেছি দিনটা ঠান্ডা। ঠিক এরকম। তো আমরা এক লাইনে আর কি কাজটা করে ফেলছিলাম। আমরা যদি এটা রান করি, এটা যদি আমরা একটু কমেন্ট করে নিই, এবং আমি কন্ট্রোল ব্যাকটিক দিয়ে টার্মিনাল ওপেন করে নিলাম। আপনি কন্ট্রোল ব্যাকটিক বা কন্ট্রোল জে দিয়ে ওপেন করে নিতে পারেন। তো আমি নোট ফাইল নেম দিয়ে লিখলাম, বলতেছে দিনটা গরম, কারণ 30 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে যদি আমি বলি যে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বলতেছে দিনটা ঠান্ডা। তো এরকম আর কি। তো আমরা চাইলে একটা ইউজফুল কেসে টার্নারি অপারেটরের ব্যবহার দেখতে পারি। তো এটা আমরা কমেন্ট করে নিলাম, এবং নিচে লিখলাম যে লেট টোটাল 200 কনস্ট্যান্ট হ্যাশ কুপন কোড থাকে, যেমন কুপন কোড আছে কিনা সেটা বললাম, ট্রু বললাম যে হ্যাঁ আছে। তো এখানে এই যে লেট কিওয়ার্ড দ্বারা আর কি, লেট কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবল লেখা হয়। এটা মানে হচ্ছে কনস্ট্যান্ট, মানে এর মান চেঞ্জ করব না, মানে কনস্ট্যান্ট মানে এর মান চেঞ্জ করব না বা আবার অ্যাসাইন করব না। আর লেট মানে হচ্ছে
এর মান চেঞ্জ করব বা আবার অ্যাসাইন করব। এই লেট কিওয়ার্ডটাও কনস্ট্যান্টের মতোই ES6 ইন্ট্রোডিউস করা হয়েছে। তো আপনি চাইলে এখানে ভার ইউজ করতে পারেন। তো আমরা এরপর থেকে লেট ইউজ করব যদি মানটা চেঞ্জ করা হইতে পারে, আর যদি চেঞ্জ করা না হয় তাহলে কনস্ট্যান্ট ইউজ করব। তো যাই হোক, আমরা এখানে বলতে পারি যে ইফ হ্যাশ কুপন যদি ট্রু হয়, মানে যদি কুপন কার্ড থাকে আপনার, তাহলে কি হবে যে টোটালের থেকে তুমি 50 টাকা কম দাও, 50 টাকা ছাড়, এইরকম টোটালের থেকে 50 টাকা ছাড়। আর এলস হবে হচ্ছে টোটালের থেকে তুমি টোটালটাই দাও, আমরা বলে নিলাম যে টোটালের থেকে 20 টাকা বেশি দাও আর কি। এরকম হয়তো হয় না, তারপর আমরা জোর করে লিখে দিলাম। তো এটা যদি আমরা কনসোল লক করি যে টোটালটা কেমন হইল, আমাদের এখানে টোটাল 200 টাকা আছে, কুপন কার্ড আছে। তো কুপন কার্ড থাকলে টোটালটা থেকে 50 টাকা কম হবে বা ছাড় দেওয়া হবে, না হলে 20 টাকা ভাড়া দিতে হবে। তো এটা যদি আমরা এখন রান করি, তো বলতেছে 150 টাকা। কিভাবে হইলো? কারণ কুপন কার্ড আছে, 50 টাকা ছাড় দেওয়া হয়েছে, তো 200 থেকে 50 টাকা বিয়োগ হয়ে এটা আর কি হয়েছে। তো এটাও আমরা চাইলে শর্টকাটে বা টার্নারি অপারেটরের মাধ্যমে করতে পারি। আমি কনসোল লকটা কমেন্ট করে নিলাম এবং এখানে বলতে পারি যে টোটালটা কি হবে? টোটালটা হবে হচ্ছে হ্যাশ কুপন কার্ড যদি থাকে, কুপন কার্ড যদি থাকে, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু এই যে এটা হবে, টোটালের থেকে 50 টাকা কম না হবে। তো বললাম টোটাল -50, এরকম আর কি। আর যদি কুপন কার্ড না থাকে তাহলে কি হবে? টোটালের সাথে আপনাকে আরো 20 টাকা দিতে হবে। হ্যাঁ, অদ্ভুত নিয়ম। যাই হোক, তো আমরা আর কি এভাবে করতে পারি। তো এখন যদি আমরা এটা কমেন্ট করে দিয়ে এখানে কনসোল লক করি টোটালটা, তাহলে কিন্তু সেম জিনিসটা দেখতে পাবো আমরা যে হ্যাঁ, এটাও 150 দিচ্ছে। আর যদি এটা আমরা ফলস করে দিই তাহলে কিন্তু এখানে 220 দিচ্ছে, কারণ 200 সাথে আর কি 20 যোগ হয়েছে। তো এভাবে আমরা করতে পারি যে আমরা এখানে এটাতে আমরা রাখতেছি, এই জন্য আমরা লেট দিয়ে এই ভেরিয়েবলটা রাখছি। তো হ্যাশ কুপন যদি সত্য হয় তাহলে টোটালের থেকে 50 মাইনাস হবে, আর যদি মিথ্যা হয় তাহলে টোটালের সাথে 20 যোগ হবে। তো এভাবে আর কি, যে সত্য হইলে এটা হবে কোলন দিয়ে, যদি সত্য না হয় তাহলে পরেরটা হবে। তো এরকম। তো এখানে আমি আর একটা জিনিস বলে নিতে চাই, সেটা হলো এই যে এখানে এই যে আমরা যে হ্যাশ কুপন ইকুয়াল টু ট্রু লিখতেছি না, তো এই জিনিসটাই আমরা কি করতে পারি, এই ট্রু এটা লিখতে হবে না, শুধু হ্যাশ কুপন লিখলেই আর কি, শুধু হ্যাশ কুপন লিখলেই আর কি এটা বোঝাবে যে এটা ট্রু। মানে শুধু হ্যাশ কুপন লিখলেই এটা বোঝাবে যে এটা ট্রু বোঝাচ্ছে, যে কন্ডিশনের মাধ্যমে আর লিখতে হবে না যে হ্যাশ কুপন ট্রিপল ইকুয়াল ট্রু। মানে এটা হ্যাশ কুপন লিখলেই এটা বুঝাবে, শর্ত চেক করবে যে এটা ট্রু বোঝাচ্ছে। তো আর আমরা যদি এখানে দেখতে পারি যে এখানে আমি ট্রু রাখলাম এবং এটা আমি আনকমেন্ট করলাম, তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ 150 আসতেছে। মানে শুধু হ্যাশ কুপন লিখলে পারি, যদি কোনো ভ্যারিয়েবলের মান ট্রু হয় তাহলে আমরা কন্ডিশনে আর এখানে ট্রিপল ইকুয়াল ট্রু লেখার প্রয়োজন নেই, এভাবে লিখতে পারি। আবার যদি ফলস থাকে তাহলে ট্রিপল ইকুয়াল ফলস লেখারও কোনো দরকার নেই, আমরা এর আগে একটা এক্সক্লেমেশন মার্ক বা লজিক্যাল নট অপারেটর দিতে পারি, যেটা ফ্লিপ করবে, উল্টায় দিবে। তো এইটা আর কি হতে পারে, যেমন এখন যদি আমি এটা রান করি তাহলে 220 মানে 20 যোগ হচ্ছে, কারণ এটা আর কি ফলস চেক করতেছে। আর যদি আমরা এখানে ফলস দিই তাহলে কিন্তু হ্যাশ কুপন যে ফলস, এটাও কিন্তু এখন ফলসই চেক করতেছে। মানে নর্মালি এটা থাকলে ট্রু হবে, এর আগে এক্সক্লেমেশন মার্ক দিয়ে আর কি উল্টে যাবে, মিথ্যা হবে। তো এটা যদি আমরা এখন দেখি তাহলে কিন্তু 150 হচ্ছে, মানে 50 মাইনাস হচ্ছে, কারণ এটা ফলস, এটাও ফলস। তো এটা একটু কঠিন লাগতে পারে, যাই হোক আপনি চাইলে এভাবে লিখতে পারেন।
আর চাইলে এভাবেও লিখে নিতে পারে। তো এটা কমেন্ট করলাম। তো আমরা এখন একটা মানে ইফ এলস দিয়ে তো দেখলাম, তো ইফ এলস এর মাঝে যদি এলস ইফ থাকে তাহলে সেটা কিভাবে করব সেটা আমরা এখন দেখে নিব। ইফ এলস এর মাঝে যদি এলস ইফ থাকে আমরা সেরকম একটা কিছু করার চেষ্টা করি, যে যদি কনস্ট্যান্ট নাম্বার নিলাম, তো ইফ নাম্বার যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা কি বলতে পারি যে এটা পজিটিভ নাম্বার বলতে পারি। আর এলস ইফ দিয়ে লিখলাম যে নাম্বারটা যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা বলতে পারি যে নাম্বারটা নেগেটিভ নাম্বার। আর পজিটিভ নেগেটিভ ছাড়া কি হইতে পারে? পজিটিভ নেগেটিভ ছাড়া 0 হইতে পারে, যে 0 নাম্বারটা হবে, মানে নাম্বারটা 0 থেকে বেশি হলে পজিটিভ হবে, 0 থেকে কম হলে নেগেটিভ হবে, আর না ছাড়া 0 হবে। এটা তো এতটুকু তো বুঝতে পারছি। তো এটাকে কিভাবে আমরা এই টার্নারি অপারেটরের মাধ্যমে লিখব? এটা লেখার জন্য আমরা কি করব, যে ওই প্রথম শর্তটা লিখব, নাম্বারটা 0 থেকে বড় কিনা। তো প্রথম শর্তটা এরকম যে নাম্বার 0 থেকে বড় কিনা, তারপরে এইটা যদি সত্য হয়, এটা সত্য হলে কি হবে? এটা সত্য হলে পজিটিভ নাম্বার হবে। তো আমরা এখানে লিখলাম যে আমরা এখানে লিখলাম যে পজিটিভ নাম্বার, তারপরে কি লিখবো? এখানে কোলন দিয়ে কি লিখবো? এটা তো সত্য হয়েছে, এইটা বা এই কন্ডিশন সত্য হলে পজিটিভ নাম্বার হবে। তারপরে কি লিখবো? 0 লিখবো না নেগেটিভ নাম্বার লিখবো? তো এখানে আর কি এলসিবির মধ্যে যেহেতু আরেকটা কন্ডিশন আছে সেইটা লিখবো আর কি, যে নাম্বারটা যদি 0 থেকে ছোট হয় তাহলে কি? তাহলে হচ্ছে নেগেটিভ নাম্বার, তাহলে নেগেটিভ নাম্বার হবে, নেগেটিভ নাম্বার। আর তারপরে কি হবে? মানে 0 থেকে বড় হইলে কোয়েশ্চেন মার্ক দিয়ে বললাম যে পজিটিভ নাম্বার হবে। তো 0 থেকে বড় না হলে তো 0 থেকে ছোট হতে পারে বা অন্য কিছু হতে পারে, দুইটা কন্ডিশন আছে। তো আমরা পরবর্তী যে এলসিবির মাঝে যে কন্ডিশন সেটা আর কি লিখলাম। তো 0 থেকে ছোট হইলে তখন হবে নেগেটিভ নাম্বার। আর একটা কি? আর একটা ছিল হচ্ছে 0, তো এই 0টা হবে শেষে। আমি আবারও বলতেছি যে যদি এলসিপ থাকে তাহলে আমরা কি করব? প্রথমে কন্ডিশন লিখবো, যেটা সত্য হলে সেটার কাজ কি সেটা আমরা করে ফেল দেব। আর তারপরে কোলন দিয়ে মিথ্যা হইলে কি? মিথ্যা হইলে তো একটা জিনিস নাই, দুইটা জিনিস আছে এখানে। তো মিথ্যা হইলে ওই যে পরের যেটা এলসিপে কন্ডিশন সেটা আমরা লিখে নেব, লিখে নিয়ে সেইটা সাথে আবার আমরা কম্পেয়ার করব, বা সেটা থেকে আবার চিন্তা করব যে নাম্বার 0 থেকে ছোট হইলে কি হবে? নেগেটিভ হবে, না ছাড়া হচ্ছে 0 হবে। এইরকম এখানে মাঝখানে যত এলসি থাকবে আপনি এভাবেই লিখবেন, এভাবে আর কি লিখতে থাকবেন, যে এরকম এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে এটা লিখে আবার কোলন দিয়ে আরেকটা, আবার কোলন দিয়ে আরেকটা। তো আমরা যদি একটু দেখি, এটা কমেন্ট করে নিলাম যাতে কনসোল লক না দেয়। তো আমরা এখানে বলতেছে পজিটিভ নাম্বার, আমরা 5 লিখছি পজিটিভ নাম্বার। আমরা যদি -5 লিখি, আমরা যদি -5 লিখি তাহলে বলতেছে নেগেটিভ নাম্বার। -5 বা 5 এটা ছাড়া যদি আমরা 0 দিয়ে দিই তাহলে কি দেয়? তাহলে বলতেছে 0, হ্যাঁ কাজ করতেছে। তো আমরা এভাবে আর কি নেস্টেড যদি এলসিফ থাকে, মাল্টি লেভেল আর কি থাকে, তাহলে আমরা এভাবে লিখব, যে কোলন দিয়ে পরেরটা না লিখে আবার যে কন্ডিশনটা আছে সেটা লিখে দেব। তো এরকম আর কি আমরা কমেন্ট করে নিলাম, এবং আমরা একটা নেস্টেড এর উদাহরণ দেখব, শেষে একটা নেস্টেডের উদাহরণ দেখব। তো সেটার জন্য আমি একটা ভেরিয়েবল লিখে নিলাম, যে কনস্ট্যান্ট পারচেস অ্যামাউন্ট ধরলাম 250 টাকা, কনস্ট্যান্ট ইজ মেম্বার, যে মেম্বার কিনা। আর একটা আমি লেট দিয়ে বললাম যে পে অ্যামাউন্ট, এটা আমরা কিছু মান ডিক্লেয়ার করলাম না, আমরা পরবর্তীতে অ্যাসাইন করে নেব এটাতে। তো যাই হোক, এই তিনটা ভেরিয়েবল নিলাম। আমরা এখন বললাম যে ইফ ইজ মেম্বার যদি কি হয়, ট্রু হয়, যদি ট্রু হয় তাহলে আর কি
আমরা এর ভিতরে লিখব, আবার কন্ডিশন দিব যে ইফ পারচেজ অ্যামাউন্টটা যদি 200 থেকে বেশি হয় তাহলে আমরা কি বলবো যে পে অ্যামাউন্টটা পারচেজ অ্যামাউন্ট থেকে 20 টাকা কম, 20 টাকা কম দাও তুমি, যে তুমি 200 টাকার উপরে কিনছো এবং তুমি তুমি আমাদের মেম্বার, তো তাহলে তুমি 20 টাকা কম দাও, এরকম। আবার যদি তা না হয়, তুমি যদি পারচেস অ্যামাউন্ট 200-র বেশি না হয় বা 200-র কম হয়, তাহলে তুমি পে অ্যামাউন্টটা কি করো, পারচেস অ্যামাউন্ট থেকে 10 টাকা কম দাও আর কি, 10 টাকা কম দাও। আর যদি তুমি মেম্বারই না হও তাহলে তুমি কি করো, তুমি পে অ্যামাউন্টটা তুমি পারচেস অ্যামাউন্ট থেকে 5 টাকা কম দাও, এরকম আর কি। তো আমি আবারও বলি, আমরা কোনো একটা প্রোডাক্টের দাম 250 টাকা, যদি মেম্বার হয় তাহলে কেমন হবে, পে কত টাকা পে করতে হবে আর কি। যদি মেম্বার হয় ট্রু, এটা আমরা চাইলে যে ডিরেক্ট এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি যে এটা আসলে ইজ মেম্বারটা এরকম বোঝাচ্ছে। যাই হোক, যদি মেম্বার হয় তাহলে পারচেস অ্যামাউন্ট, এবং যদি পারচেস অ্যামাউন্ট 200-র বেশি হয় তাহলে 20 টাকা ছাড়, 20 টাকা কম দাও। আর যদি 200-র বেশি না হয় তাহলে 10 টাকা কম দাও। আর যদি তুমি মেম্বারই না হও তাহলে তুমি 5 টাকা কম দাও। তো এইটা আমরা কিভাবে আর কি, এটা আমরা কিভাবে টার্নারি অপারেটরের মাধ্যমে লিখবো, এটা আমরা পে অ্যামাউন্টটা এখানে কনসোল লক করে দেখতে পারি। আমরা বললাম এই যে এখানে 230 দিচ্ছে, 230 কেন দিচ্ছে, কারণ এটা মেম্বারও ছিল এবং 200 টাকার উপরে ক্রয় করছে। তো এটা আমরা আপনি চাইলে কনসোল লক করে প্রত্যেকটা দেখতে পারেন। তো আমি এটা কমেন্ট করে নিই, এটাকে কিভাবে টার্নারি অপারেটরের মাধ্যমে লেখা যায় সেটা আমরা দেখব। আমি এখানে লিখতেছি যে পে অ্যামাউন্টটা আর কি অ্যাসাইন হবে কিভাবে, যে ইজ মেম্বার যদি ট্রু হয়, এখানেও আপনি চাইলে শুধু ইজ মেম্বারই রাখতে পারেন। আমি বোঝার সুবিধার্থে এটা ট্রু এভাবে লিখে দিচ্ছি, যে এখানে ইজ মেম্বার যদি ট্রু হয় তাহলে কি করব, তাহলে আমরা কিন্তু এর ভিতরে আবার ইফ এলস দিয়ে কোনো একটা কাজ করব। আমি এখানে জাস্ট এমটি স্ট্রিম রেখে দিলাম যে কোনো একটা কাজ করব, এবং যদি না হয় তাহলে কিন্তু আমরা এই যে এই কাজটা করব। এই কাজটা করার জন্য আমরা কি করব, যে হচ্ছে পারচেস অ্যামাউন্টটা কি হবে, 5 টাকা কম হবে আর কি। যে এই পারচেস অ্যামাউন্ট থেকে 5 টাকা কম হয়ে পে অ্যামাউন্টে স্টোর হয়ে থাকবে। কিন্তু যদি ইজ মেম্বার ট্রু হয় তাহলে এখানে কিন্তু কন্ডিশন আছে, তো এই কন্ডিশনটা আর কি লিখবো। এখানে আমরা এই কন্ডিশন লিখবো, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম যাতে আলাদা আলাদা হয়ে বোঝা যায়। তাহলে এখানে পারচেস অ্যামাউন্টটা হবে, যদি 200-র বেশি হয় পারচেস অ্যামাউন্টটা, এই যে পারচেস অ্যামাউন্টটা যদি 200-র বেশি হয় তাহলে কি হবে, তাহলে আর কি পারচেস অ্যামাউন্টের থেকে 20 টাকা কম হবে, 20 টাকা কম হবে। আর যদি কি বলে পারচেস অ্যামাউন্ট 200 টাকার বেশি না হয় তাহলে এখানে আমরা বলে দেব যে পারচেস অ্যামাউন্টটা থেকে 10 টাকা বিয়োগ হবে। তো এভাবে আর কি হয়ে যাবে। তো আমরা যদি এখানে কনসোল লক করি পে অ্যামাউন্ট, এবং এটা যদি দেখি যে হ্যাঁ 230 টাকা দিচ্ছে, কারণ এখানে 250 টাকা। আমরা যদি 150 টাকা লিখি তাহলে হয়তো অন্য কিছু দেবে, যে হ্যাঁ 140 টাকা দিচ্ছে, কারণ মেম্বার কিন্তু 200 টাকার উপরে ক্রয় করেনি, সেই জন্য 10 টাকা মাইনাস হচ্ছে, এখানে 10 টাকা মাইনাস হচ্ছে। আর যদি আমরা মেম্বারই ফলস করে দিই তাহলে 5 টাকা, 145 টাকা হচ্ছে। আমি এটা একটু আবার বুঝে দিচ্ছি যে পে অ্যামাউন্টে হচ্ছে স্টোর হবে ইজ মেম্বার যদি ট্রু হয়, তাহলে একটা কিছু হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা চিন্তা করেন, এবং যদি না হয় তাহলে এই যে শেষে যে 5 টাকা কম হয়েছে মানে সে মেম্বারই না সেটা লিখবো। মাঝখানে যে কন্ডিশন সেটা আর কি এখান থেকে করব, যে পারচেস অ্যামাউন্ট 200 টাকার বেশি হইলে পারচেস অ্যামাউন্ট থেকে 20 টাকা কম, না হইলে পারচেস অ্যামাউন্ট থেকে 10 টাকা কম, এভাবে আর কি লিখব, মানে নেস্টেড এর ক্ষেত্রে, যে এইটার ভিতরে আবার আমরা কাজ করব। আশা করি বুঝতে পারছেন। তো এটা একটু কঠিন লাগতে পারে শেষেরটা, তো স্টেপ বাই স্টেপ চিন্তা করবেন তাহলে সহজ লাগবে। তো আপনি এটা মনে রাখলেও হয়ে যাবে
আরেকটা জিনিস আমি এখানে বলে নিছি যে ট্রু হইলে পারে এভাবে ট্রিপল ইকুয়াল ট্রু দেওয়ার প্রয়োজন নাই, ডিরেক্ট লিখলে পারে এটা ট্রু বোঝাবে। আর যদি ফলস হয় তাহলে তার আগে একটা এক্সক্লেমেশন মার্ক দিলেই সেটা আর কি টার্নারি নট অপারেটর যেটা সেটার মতো করে আর কি কাজ করে নেবে। তো যাই হোক, এই ভিডিওতে আমরা অনেক উদাহরণ সহ দেখলাম, আশা করি বুঝতে পারছেন।